তুমি যে মেয়ের জন্য আমার মেয়েকে রিজেক্ট করেছো, কিন্তু সত্যি তো এটাই সেই মেয়েটা। এইবারে কেউ নয়, ও আমার মেয়ে নয়। এমনকি ওর সাথে আমাদেরও রক্ত কোনো সম্পর্ক নেই। যাদের এতকাল নিজের মা বাবা বলে জানতো, হুট করেই এত বছর পর সে আসল সত্য জানতে পারলো। আসলে এরা তার আপন মা বাবা নয়, এই বাড়িটা তার নয়, এমনকি এই পরিবারটাও তার নয়। এরকম একটা পরিস্থিতিতে একটা মানুষের কী আচরণ করা উচিত এটা জানা নেই মেহবিনের। কিন্তু সে নিজের সম্পর্কে জানার পরেও দুই হাত ভাঁজ করে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মানুষগুলোর দিকে। এই মানুষগুলোই তার পরিবার হিসেবে সকলে জানতো। যে পরিবারকে এতকাল নিজের পরিবার হিসেবে জানলো, যে বাড়িটাকে নিজের বাড়ি বলে জানলো, যাদেরকে এতকাল নিজের বাবা মা বলে জানলো, আসলে তারা মেহবিনের আপন কেউ নয়। হুট করেই এত বড় সত্য জানতে পেরে পুরো আহমেদ ভিলা একদম শান্ত হয়ে গেছে। অথচ এই বাড়িটায় আজ সকাল থেকে অনুষ্ঠানের আমেজ ছিল। এখন সবার দৃষ্টি মেহবিনের দিকে, কিন্তু তার কোনো রিয়াকশন নেই। হুট করেই মেহবিনের মা সাবিনা আহমেদ বললেন, এসব কি বলছেন আপনি? দয়া করে চুপ করুন। এই কথা শুনে মিস্টার আলম আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে আবারও বললেন, কেন? আমি কেন চুপ করব? এটাই তো সত্যি, এই মেয়ে আমাদের কেউ নয়। এই মেয়েটাকে আমরা রাস্তায় পেয়েছিলাম, আমাদের গাড়ির সাথে ভুলবশত ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ওকে আমরা আমাদের সাথে নিয়ে এসেছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে ওকে এনে অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে না আনলে নিজের মেয়ে এত বড় সর্বনাশ দেখতে হতো না। আজ এই মেয়ের জন্য আমার মেয়ের হওয়া বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ ছেলে জানালো তার আমার মেয়ে শিলাকে নয়, এই মেয়েটাকে পছন্দ। এখানে ওর কি দোষ? মেহবিন তো বললই ওকে পছন্দ করতো। এখানে মেহবিনের কোনো দোষ নেই। তুমি চুপ করো। রাস্তার মেয়ের জন্য তুমি আমার সাথে তর্ক করছো? মেহবিন রাস্তার মেয়ে নয়, ও আমার মেয়ে। শুনেছেন আপনি? বলতে বলতে সাবিনা আহমেদ মেহবিনের সামনে গিয়ে কেঁদে উঠলেন। মেহবিন ছিল সবার থেকে দূরে, ডাইনিং টেবিলের ওখানে। মেহবিন এখনও চুপচাপ হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার মা নামক মানুষটার দিকে। মিসেস সাবিনা মেহবিনকে জড়িয়ে ধরে আবারও কেঁদে দিলেন, আর কান্নামাখা কণ্ঠে বললেন, তুই আমার মেয়ে মেহবিন। তুই কি হয়েছে? আমি তোকে জন্ম দিইনি, কিন্তু আমি তো তোকে 7 বছর ধরে তোকে লালন পালন করেছি। আমি তোর মা মেহবিন। যে যাই বলুক, তুই আমার সন্তান। বাকি সবাই কি বলবে সকলেই ব্যাপারটাই হতভম্ব হয়ে আছে। একটু আগেই যে মেয়েটাকে নিয়ে সবাই রাগ পোষণ করছিল, এখন তার জন্য মায়া কাজ করছে। কিন্তু এর মাঝে সব থেকে খারাপ লাগছে প্রতীকের। তার জন্যই এত বছরের রাজ সামনে এসেছে। সে যদি মেহবিনকে পছন্দ না করে শিলাকেই পছন্দ করত, তাহলে এই ঘটনাটা ঘটতই না। ফ্ল্যাশব্যাক। আলম আহমেদ আর প্রতীকের বাবা বিজনেস পার্টনার। তারা এই সম্পর্কটাকে মজবুত করার জন্য ঠিক করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেবেন। মেহবিন আর শিলা 1 বছরের ছোট বড়। আলম আহমেদ তার মেয়ে শিলার সাথে প্রতীকের বিয়ের কথাবার্তা বলেন। প্রতীক মেয়ের সাথে আলাদা দেখা করতে চায়, এটা নিয়ে কেউ দ্বিমত করেনি। মেয়েকে একা কিভাবে পাঠাবে, তাই মেহবিনকেও শিলার সাথে পাঠায়। মেহবিন প্রথমে রাজি না হলেও মায়ের জোরাজুরিতে রাজি হয়ে যায়। মেহবিন ভালো মতো বোরকা হিজাব নিকাব বেঁধে যায়, আর শিলা একটা সুন্দর 3 পিস, তার সাথে হিজাব। প্রতীক ওদের জন্য অপেক্ষা করছিল। প্রতীকের প্রথম নজর যায় মেহবিনের দিকে। যদিও তার চেহারা দেখেনি, তবে ধার্মিক মেয়ে দেখে তার খুব ভালো লাগলো। অতঃপর ওদের পরিচয় হয়। প্রতীক আর শিলা কথা বলতে থাকে। মেহবিন ফোন বের করে কিছু একটা করতে থাকে, এমনকি একবার তাকিয়ে প্রতীকের দিকে আর তাকায়নি। খাবার অফার করলে মেহবিন জানিয়ে দেয় সে কিছু নেবে না, শুধু 1 কাপ কফি ছাড়া। তাই বাধ্য হয়ে প্রতীক ওর জন্য কফি আর নিজেদের জন্য খাবার অর্ডার করলো। কফি আসলেই ওদেরকে কথা আর খেতে বলতে বলে ও রেস্টুরেন্টের অন্য জায়গায় চলে গেল। খাওয়া হয়ে গেলে যেন ওকে ফোন করে সেটাও বলে গেছে। শিলা নিজের অনেক কথাই বলল, কিন্তু প্রতীক যেন
সেই স্বল্পভাষী মেহবিনের কথাই ভাবল, কিন্তু পরক্ষণে নিজেকে ধাতস্থ করতে ভাবল তার বাবা শিলার সাথে বিয়ের কথা বলেছে, মেহবিনের সাথে নয়। এভাবেই চলতে লাগলো, কিন্তু বারবার মেহবিনের আচরণগুলোই চোখের সামনে ভেসে উঠত। এই জন্য প্রতীক শিলার সাথে বেশি ফোনে কথা বলতে শুরু করলো, তবুও মেহবিনকে মাথা থেকে বের করতে পারছিল না। 10 দিন পর আজ একেবারে পাকা কথা বলার দিন ছিল। সবাই আজ আহমেদ ভিলাই আলম আহমেদের ভাই বোন ও তাদের পরিবারের লোকজন ছিল, কিন্তু প্রতীকের পক্ষে শিলাকে মেনে নিতে কষ্ট হচ্ছিল। তাই হুট করেই সে বলে উঠল তার শিলাকে নয়, মেহবিনকে পছন্দ। এতেই যেন আহমেদ ভিলাই বিনা মেঘে বজ্রপাত হলো। শিলা আর আলম আহমেদ রেগে গেলেন। এরপর প্রতীক আর আলম আহমেদের মাঝে কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে তিনি বলে উঠলেন মেহবিন ওনার নিজের মেয়ে নয়, বর্তমান। সাবিনা আহমেদ মেহবিনকে জড়িয়ে ধরে কাঁদছেন, কিন্তু মেহবিনের কোনো প্রতিক্রিয়া নেই, সে স্তব্ধ হয়েই আছে। শিলা এতক্ষণ রেগে থাকলেও মেঘের জন্য তার এখন খারাপ লাগছে। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, দুজনেই শিলার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিন্তু প্রতীকের দিকে তাকাতেই মেহবিনের জন্য কষ্টটা রাগে পরিণত হলো। এতদিনে শিলা প্রতীককে ভালোবেসে ফেলেছিল, ও ভাবল মেহবিনের জন্যই এমনটা হলো। কিছুক্ষণ ওভাবেই থাকার পর মেহবিন সাবিনা আহমেদকে ধরে নিজের থেকে ছাড়িয়ে নিল। সাবিনা আহমেদ কান্নামাখা মেহবিন, তুই কষ্ট পাচ্ছিস? একদম কষ্ট পাবি না। আর তুই শরবত নিয়ে আসছিস কেন? মেহবিন সাবিনা আহমেদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, স্তব্ধ হয়ে কোথায় আছি? আমি তো শুধু চুপ হয়ে আছি, কারণ এই বিষয়ে আমার কিছুই বলার নেই। সব থেকে বড় কথা কি জানো মামুনি, সত্য থেকে কখনো পালানো যায় না, আর কিছু সত্য থেকে তো একেবারেই না। আমি কিছু ভুলিনি মামুনি, 7 বছরের বাচ্চা কিছু ভুলে না। অ্যাক্সিডেন্ট হয়েছিল তো কি হয়েছিল, এত বছর কথা বলতে পারছিলাম না তো কি হয়েছিল। পুরনো কথা মনে করতে গেলে একটু হাইপার হয়ে যেতাম, কারণ পুরনো কিছু আমার সহ্য হতে চাইতো না। সব মনে ছিল আমার, কিন্তু যখন স্বাভাবিক হলাম তখন তোমরা এই আমাকে জানতে চাওনি, তাই আজ এই অবস্থা। এই মুহূর্তে মেয়েটা মুচকি হাসছে, ব্যাপারটা সবাইকে অবাক তো করলো বটে, কিন্তু সাবিনা আহমেদের বুকে যেন আরও আগুন জ্বালিয়ে দিল। তিনি বুঝতে পারলেন মেয়েটা ভেতরে ভেতরে ধুকে ধুকে মরছে। মেহবিন মায়ের দিকে তাকিয়ে তার চোখ মুছিয়ে দিল আর বলল, কান্না নয়, আমার খুব ঘুম পাচ্ছে এখন। এদিকে একটু মিটিয়ে নিই, তারপর একটা ঘুম দিব। এই সময়টায় একটু ঘুমের প্রয়োজন বলে মনে হচ্ছে। সবার থেকে দূরে দেখে কেউ কিছু শুনতে পেল না। মেহবিন এবার প্রতীকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি যদি ভুল না হই তাহলে আমাদের দেখা একবার হয়েছিল, তাও আবার আপুর সাথে, আর আজ হলো। সেদিন আমার চেহারাটা অবধি আপনিই দেখেননি, আজ দেখলেন, তাহলে আমায় কিভাবে পছন্দ করতে পারেন আপনি? সব থেকে বড় কথাই 10 দিনে কি করে বুঝলেন আপনার আপুকে নয় আমাকে পছন্দ? এত তাড়াতাড়ি কেউ কাউকে ভালোবাসতে পারে, এটা আমার মনে হয় আপনার মোহ ছাড়া কিছুই না। প্রতীক মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলছো, কিন্তু আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করে ফেলেছি। তোমার চেহারা দেখিনি ঠিকই, কিন্তু তোমার ব্যবহারের আচরণে মুগ্ধ হয়েছি, যা শিলার ক্ষেত্রে একবারও আসেনি। আমি ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না মিস্টার, আপনি যা বলছেন তা সম্ভব নয়। তাছাড়া তখন আলম আহমেদ বললেন, হয়েছে, আর ভালোগিরি দেখাতে হবে না। তুমি এখন এখান থেকে চলে যাও, আমি খুশি হব। নিজের রুমে যাও, আমরা আমাদের পরিবারের বিষয়ে বুঝিয়ে নেব, তোমার ভাবতে হবে না। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে ওপরে চলে গেল। সাবিনা আহমেদ অসহায় চোখে তাকিয়ে রইলেন। এরপর শিলা প্রতীকের সামনে গিয়ে ইচ্ছে মতো অপমান করলো। আলম আহমেদও বাদ রইলেন না। প্রতীক তার পরিবার নিয়ে চলে গেল। আলম আহমেদ স্তব্ধ হয়ে সোফায় বসে পড়লেন। বড়রা সবাই ব্যাপারটা জানতো, তাই কোনো রিয়াক্ট করলো না, কিন্তু ছোটরা কিচ্ছু জানতো না। শিলা ওর বাবার সামনে গিয়ে বলল, আজ এটা কি বললে তুমি বাবা? মেহবিন আমার বোন নয়, তোমার সন্তান নয়। তাহলে ছোটবেলায় কেন বলেছিলে ও আমার বোন? কেন বলেছিলে ও একটা জায়গায় থেকে হারিয়ে গিয়েছিল কয়েক বছর পর?
তোমরা ফিরে পেয়েছো। আমি তোমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করতাম ওর সাথে আমাদের কোনো কিছু মিল নেই কেন, তোমরা কেন বলেছিলে ব্যতিক্রম হয় তাই এরকম। আজ বুঝতে পারছি সব। ও যদি আমার বোন না হয়ে থাকে তাহলে তোমরা ওকে এখানে এনেছো কেন? তখন আলম আহমেদ বললেন, আমার ভুলের জন্য মানে? আমি আর সাবিনা একটা কাজ থেকে ফিরছিলাম, একটু বেখেয়ালে গাড়ি চালাচ্ছিলাম, আর মেহবিন আমার গাড়ির সামনে পড়েছিল। কিভাবে কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। ও খুব মাথা আর পায়ে আঘাত পেয়েছিল। ওকে হাসপাতালে নিয়ে যাওয়ায় ডাক্তার দেখে অদ্ভুতভাবে মেহিনু কিছু বলতে পারছে না। ওকে হাসপাতালে নিলে ডাক্তার দেখে, কিন্তু অদ্ভুতভাবে মেহবিন কিছুই বলতে পারে না। কিন্তু ডাক্তার বলে ও বোবা নয়, হয়তো অতিরিক্ত টেনশন আর ভয় থেকে কথা বেরোচ্ছিল না। ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে, না হলে আর হয়তো কোনোদিন কথা বলবে না। কী করবো বুঝে পাচ্ছিলাম না। মেয়েটাকে চিনি না জানি না। মেহবিন তোমার মায়ের আঁচল খুব শক্ত করে ধরেছিল। তোমার মায়ের খুব মায়া হয়, তাই তোমার মা বলে ওকে নিয়ে আসতে আমাদের সাথে। এমনিতেও সাবিনা আর মা হতে পারবে না বলে আমি ওকে নিয়ে আসি। তোমাকে বললে তুমি কিভাবে রিয়াক্ট করো তাহলে মেয়েটার উপর খারাপ প্রভাব পড়তে পারে। মেয়েটার অবস্থার জন্য আমরা দায়ী ছিলাম, তাই তার ভালোর জন্য তোমাকে বলছিলাম তোমার বোন। সব শুনে শিলা একটু কষ্ট পেল, তবে মুখ ফুটে বলল, মেহবিন এসব জানতো তাই না? তাই তো আজ কোনো রিয়েক্ট করলো না তাই না? আমি জানি না, ডাক্তার বলেছিল ওর মা বাবা ছাড়া বাকি সব হয়তো ভুলে গেছে। কারণ ও যখন কথা বলতে পারতো না তখন ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম ওর পরিচয় কি লিখে দিতে, কিন্তু ও ওর মা ছাড়া আর কিছু লিখতে পারতো না। মা বাবার কথা শুনলেই হাইপাই করে যেত, তাই ডাক্তার ওকে পুরনো জিনিসের মনে করাতে না করে, এতে ওর ক্ষতি হতো। তাই ওকে পুরনো সব বাদ দিয়ে আমরা ওর মা বাবা হিসেবে পরিচয় হই। আর তুমি ওর বোন একটা, ওর পরিবার বেশ এটুকুই। শিলা আর কিছু বলল না, উপরে চলে গেল। সকলের নিজেদের উত্তর এমনিতেই পেয়ে গেল। শিলা রুমে যাওয়ার আগেই মেহবিনের রুমে উকি দিল। মেহবিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে। এই মুহূর্তে শিলার মেঘকে সহ্য হচ্ছে না, তাই আর ভেতরে গেল না। রাতে সকলকে খাবার খাওয়ার জন্য ডাক দেওয়া হলো, বাদ যায়নি মেহবিনও। কিন্তু মেহবিন আসেনি, বলেছে সে খাবে না। কেউ জোরও করেনি। তবে সাবিনা আহমেদ মেহবিনের রুমে গেলেন ওর সাথে থাকবে বলে। সাবিনা আহমেদ গিয়ে দেখলেন মেহবিন চোখ বন্ধ করে শুয়ে আছে। তিনি গিয়ে বললেন, মেহবিন তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ একা ছেড়ে দাও। খিদা পাইনি তোর? খিদে পেলে নিশ্চয়ই নিচে গিয়ে খেতাম, তাই না? তুই এত সহজে সব কিভাবে মেনে নিতে পারিস? কারণ আমি সহজ জীবন পছন্দ করি। তোর পরিচয় কি মেহবিন? আমি জানতে চাই। তোর যদি সব মনে থাকে তাহলে কেন তুই আমাদের বলিসনি? এবার মেহবিন চোখ খুলল। এতক্ষণ চোখ বন্ধ করেই সে জবাব দিচ্ছিল। এখন সে উঠে সাবিনা আহমেদের কোলে মাথা রেখে শুয়ে বলল, আমার পরিচয় যদি বলি তাহলে আমি মেহবিন মুস্কান নামক একজন মানুষ। আর তোমরা যদি তার মা বাবা না হও তাহলে সে এতিম। এই পৃথিবীতে এখন আর তার জানা মতে হয়তো আপন বলতে কেউ নেই। যেদিন কি হয়েছিল মেহবিন? তুই রাস্তায় এভাবে এসেছিলি কেন? একটু বাঁচার আশা নিয়ে। যাই হোক, মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। এখন ঘুম আসেনি আমার। এখন একটু ঘুমোতে দাও। সাবিনা আহমেদ আর কিছু বলল না। মেহবিন ঘুমিয়ে পড়ল, কিন্তু সত্যি কি ঘুমালো নাকি ঘুমের ভান ধরে পড়ে রইল কে জানে। অতপর এক নতুন সকালের আগমন। মেহবিন ফজরের নামাজ আদায় করে নিল সাবিনা আহমেদের সাথে। মেহবিন গিয়ে তার পড়ায় মনোযোগ দিল। এবার সে ঢাকা মেডিকেলে পড়েছে। এবার MBBS ফার্স্ট ইয়ার, 3 মাস হলো ভর্তির। দেখতে দেখতে এভাবেই 3 দিন কেটে গেল। সব আত্মীয় স্বজন সবাই চলে গেছে নিজেদের বাড়ি। এই 3 দিনে মেহবিনের সাথে
সাবিনা আহমেদ ছাড়া আর কেউ কথা বলেনি, এমনকি একসাথে বসে খাবারও খায়নি। মেহবিনই সবার শেষে খেয়েছে, হয়তো অন্যদেরকে ফেস করতে চায়নি। আজ সকালে ব্রেকফাস্ট করার জন্য মেহবিনকে ডেকেছেন আলম আহমেদ। মেহবিনও চুপচাপ এসেছে, সবাই চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে শিলা হুট করে বলল, একজন অনাথের 18 বছর হয়ে গেলে তার আর অনাথ আশ্রমে থাকার নিয়ম নেই, তাই না পাপা? শিলার কথা শুনে সবাই চমকে উঠল, শুধু চমকালো না মেহবিন। আলম আহমেদ বলল, আমি তো সেটাই জানি, কিন্তু হুট করে তুমি এটা বললে কেন? না, এভাবেই কিছু না। তখন মেহবিন শান্ত স্বরে বলল, কথাটা দ্বারা কি বোঝাতে চাইছো আপু? তুই তেমন কোনো ইম্পর্টেন্ট মানুষ নস যে তোর প্রশ্নের উত্তর দিতে হবে। রাস্তার মানুষ রাস্তার মানুষের মতোই থাক, একদম আমার সাথে কথা বলতে আসবি না। তখন সাবিনা আহমেদ মেয়েকে ধমক দিয়ে বললেন, শিলা, ভদ্রভাবে কথা বলো। রাস্তার মেয়ের সাথে কিভাবে কথা বলবো তা নিশ্চয়ই তোমার থেকে শুনবো না। অবশ্য তোমাকে কি বলবো, তুমি তো আবার রাস্তার মেয়েটাকেই বেশি ভালোবাসো কি না? আমার তো মনে হয় তুমিও ওর মতো রাস্তাতেই থাকতে কোনো এক সময়, তাই তো এত খাতির। মেহবিন কথাটা শুনে রেগে শিলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, মুখ সামলে কথা বলো, উনি তোমার মা, এটা ভুলে যেও না। আমার মুখের উপর কথা বলার সাহস তোকে কে দিল? আমার নখের যোগ্য নস তুই? এতদিন আবার বাবার টাকায় ফুটানি মেরেছিস? সেদিন মাকে বলছিলি তুই অনাথ, আমি শুনেছি তো তখন তুই অনাথ, তার মানে তোর সব মনে ছিল, মানে তুই ভালো একটা জীবন পাওয়ার জন্য মিথ্যা বলেছিলি আর অভিনয় করেছিস, তোর নাম ছাড়া কিছুই মনে নেই। এত লোভ তোর, এত লোভ, যার জন্য লোভে পড়ে তুই প্রত্যেককেও নিজের হাত করে নিলি, সেদিন আবার ভালো সাজলি। না জেনে কোনো কথা বলবে না আপু। তোর মতো অনাথের কাছ থেকে আবার কি জানতে হবে? লোভী একটা। তোদের রাস্তার মেয়েদের লোভ তো হবেই নিশ্চয়ই, তোর মাও তোর মতো লোভী ছিল আর রাস্তার মেয়ে ছিল। মেহবিন এতক্ষণ শান্ত স্বরে কথা বললেও এবার রেগে শিলার গাল চেপে ধরল আর চিৎকার করে বলল, এই শিলা আহমেদ, আমার মায়ের আজেবাজে কিছু বলবে না, না হলে এখানেই পুঁতে রেখে দিব। সব কিছু এত তাড়াতাড়ি হলো যে কেউ কিছু ঢাহর করতে পারল না। এদিকে শিলার গাল মনে হচ্ছে এখনই শরীর থেকে আলাদা হয়ে যাবে। শিলার মা এলেন মেহবিনকে ছাড়াতে, কিন্তু মেহবিন ছাড়ল না। আলম খান বেশ রেগে গেলেন, তিনি শক্ত হাতে মেহবিনকে ছাড়িয়ে ছুঁড়ে মারলেন, কিন্তু কোথায় মারলেন সেটা দেখলেন না। ওখানে একটা অ্যাকুরিয়াম ছিল, মেহবিন অ্যাকুরিয়ামের সাথে গিয়ে ধাক্কা লেগে মাথা ফেটে একটু রক্ত পড়তে লাগলো। তা দেখে মিসেস আহমেদ দৌড়ে গিয়ে মেহবিনকে ধরেন। রক্ত দেখে সবাই একটু হতভম্ব হয়ে যায়, তবুও শিলার আর আলম আহমেদের রাগ কমে না। আলম আহমেদ রেগে বললেন, ভুলে যেও না তুমি কে, তোমার সাহস কী করে হয় আমার মেয়েকে আঘাত করার? মেহবিন এ কথা শুনে মিসেস আহমেদকে ছাড়িয়ে আলম আহমেদের সামনে দাঁড়িয়ে বলল, না, আমি ভুলে যাইনি আমি কে। ভুলে যাইনি বলে আপনাকে আমি কখনো আপুর মতো তুমি করে সম্বোধন করতে পারি না। ভুলে যাইনি বলে আপনাকে আপুর মতো কোনোদিন জড়িয়ে ধরিনি। ভুলে যাইনি বলেই আপনার কখনো আদর স্নেহ না পেলেও একটা টু শব্দ করিনি। ভুলে যাইনি বলে আপনার সব ভুল আর অবহেলা মেনে নিয়েছি। ভুলে যাইনি বলে কখনো আপনার কাছে কোনো কিছু আবদার করিনি। আলম আহমেদ মেহবিনের কথা শুনে ভাবতে লাগলো, সত্যি মেহবিন আগ বাড়িয়ে কিছু চায়নি। মিসেস আহমেদ সর্বদা মেহবিনের প্রয়োজনীয় জিনিসের বন্দোবস্ত করে রাখতেন। প্রয়োজন ছাড়া মেহবিন কখনো শখের জন্য চেয়েও টাকা নেয়নি, কিন্তু তিনি দমতে চাইলেন না, তাই তিনি বললেন। সব কিছু ঠিকঠাক পেলে আবদার কে করে? তখন মেহবিন তাচ্ছিল্য হেসে বলল, সত্যি কি সব কিছু পেয়েছি আমি? আবদার বলতে বোঝেন তো, পছন্দের জিনিস তাদের তৎক্ষণাৎ চাই, আর সেটা যেন পাওয়া যায়। তাই ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের কাছে আবদার করে। কিন্তু মনে করুন তো, আপনি আমার পছন্দের জিনিস আগ বাড়িয়ে কখনো দিয়েছেন? আমার তো মনে পড়ে না।
আপুর আইসক্রিম খেতে মন চেয়েছে বলে আমারও যে আইসক্রিম খেতে মন চাইবে এটা ধারণা করা ভুল। শপিংয়ে গেলেই সবাই পছন্দ করে যেটা ধরিয়ে দিত আমি সেটাই নিতাম। এর মানে এটা নয় যে আমার ওই জিনিসগুলোই পছন্দ, অন্য পছন্দ হয়নি। সবার পছন্দ এক কখনোই হয় না। যাই হোক, সেসব কথা বাদ দিন।